নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। আমাদের প্রবাসীর নিয়মিত আয়োজন প্রবাসের কথার অনুষ্ঠানের আজকের বিষয় এআই চ্যালেঞ্জ না সম্ভাবনা। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেন্ট জোনস ইউনিভার্সিটির অ্যাডজুয়েন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মেহেদী হাসান। ডক্টর মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ আলোচনা করবার সুযোগ করে দেওয়ার জন্য। ডক্টর মেহেদী, আমি জানতে চাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অটোমেশন, রোবোটিক্স এইসব বিষয় নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে, অনেক বেশি ভয়ও যেমন আছে, অনেক বেশি সম্ভাবনার কথাও অনেকে বলছেন। তো আপনি যদি এই তিনটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে বলেন যে এই তিনটা বিষয়ের মধ্যে মিল কী, তফাৎ কী, একটু যদি এটা দিয়ে শুরু করেন আজকে। থ্যাংক ইউ সো মাচ। খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা, যেটা প্রতিনিয়তই আসলে আমরা ফেস করে থাকি। আমি যদি আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা দেখছি, যে প্রযুক্তিটা ইনক্লুডিং রোবোটিক্স, এটা কিন্তু আসলে কোনো নতুন প্রযুক্তি নয়। 1953 থেকেই এই প্রযুক্তিগুলি বিদ্যমান রয়েছে। সমস্যাটা যেটা ছিল, তখন আসলে সে সময় মার্কেটটা রেডি ছিল না। একটা প্রযুক্তি যখন উদ্ভাবন করা হয়, সেটা বাজারে নিয়ে আসার জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার। এটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে, হতে পারে ডিভাইস ওরিয়েন্টেড, বিভিন্নভাবে এটাকে কম্প্যাটিবল করতে হয়, তারপরে আসলে এটা ইউজারের কাছে যায়, একদম মানুষের দ্বার গোড়ায় চলে যায়। এটা তখন মার্কেটটা রেডি ছিল না, যার কারণে আমরা সেটা ওইভাবে দেখতে পারিনি। কিন্তু এখন এই সময়ে, এই বিংশ শতাব্দীতে, যখন আমরা এক একজন মানুষ মোর দেন একটি ডিভাইস ইউজ করছি, সেটা হতে পারে ফোন, হতে পারে ট্যাবলেট, হতে পারে অন্যান্য ডিভাইস, ল্যাপটপ, তখন আসলে এবং এটা খুব সহজ হয়ে যায় এবং দামের দিক থেকেও সহজলভ্য হয়ে যায়। শুধু তাই নয়, আসলে এই প্রযুক্তিগুলি অপারেট করার জন্য যেই কম্পিউটারের শক্তি দরকার, সেই শক্তিগুলি, যেটাকে আমরা কম্পিউটেশনাল পাওয়ার বলি, সেটা কিন্তু এখন খুবই উপযোগী হয়েছে, যার কারণে এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আমি বলবো যে দুদিক থেকেই এটার রয়েছে, সম্ভাবনাও রয়েছে এবং সেটা চ্যালেঞ্জও রয়েছে। এই যে সম্ভাবনার ক্ষেত্রগুলো কি কি, কী ধরনের জবগুলো সম্ভাবনাময় হয়ে দাঁড়িয়েছে, কী ধরনের জবগুলো একটু ঝুঁকিতে পড়ে যাচ্ছে, যারা একটু বয়স্ক আছেন তাদের জন্য? সম্ভাবনা এবং সুযোগ, অপরচুনিটি দুটাই রয়েছে। আসলে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ডোমেইন হয়ে গেছে। তার কারণ হিসেবে আমি যেটা বলতে পারি, শুধুমাত্র যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা গ্র্যাজুয়েশন করছে, শুধুমাত্র তারাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে তা কিন্তু নয়। যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের, তারাও কিন্তু এসে মার্কেটে যুক্ত হচ্ছে। সেদিক থেকে আমি বলবো যে কম্পিটিশনটা বেড়ে গেল। আরেক দিক থেকে সুবিধাটা হচ্ছে যে আপনার প্রোডাকশন অনেক বেড়ে গেছে। আপনি আগে যেই কাজটি 2 ঘন্টা করতে সময় লাগতো, আসলে সে কাজটি এখন আপনি 20 মিনিটে করতে পারছেন, বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম টুল অথবা প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আসলে দুদিক থেকেই এটার সুবিধা এবং কিছু চ্যালেঞ্জ রয়েছে। এখন পরবর্তী অংশ যেটা আপনি বললেন যে যারা অলরেডি জবে রয়েছে, আমি বলবো যে বিভিন্নভাবে আসলে এই প্রযুক্তিকে ইউজ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। যদি আমরা প্রপার গাইডলাইনটা যদি পাই
এবং যেই সেক্টরে রয়েছি সেই সেক্টর স্পেসিফিক আমরা যদি টুল অথবা সফটওয়্যার যদি একটু খুঁজে দেখি যে কোন সেক্টরের জন্য কোন টুলগুলি আসলে প্রযোজ্য, আমার মনে হয় সেটা অনেকখানি সমস্যার সমাধান করতে সহায়তা করবে। এই জবগুলো কি একটু স্পেসিফাই করতে পারেন যে কী ধরনের জবগুলো ঝুঁকিতে, কী ধরনের জবগুলো সম্ভাবনাময়, কিংবা কী ধরনের টুলগুলো আমরা কাজের সময় শেখার চেষ্টা করব? আমি বলবো যে এন্ট্রি লেভেলের যেই জবগুলি সেগুলি অনেকটাই এখন বিভিন্ন কোম্পানি যারা তারা এলিমিনেট করছে। তার কারণটা হলো সেগুলি বেশিরভাগই টুলগুলি অথবা সফটওয়্যার দিয়ে করে ফেলা সম্ভব। তার মানে কি এই যে আসলে ওই এন্ট্রি লেভেলের জবগুলি থাকবে না, তাহলে তারা কি করবে, ফ্রেশাররা কি এরকম করবে? একটা প্রশ্ন আসে, এরকম কারণ এন্ট্রি লেভেলই হচ্ছে আমাদের তরুণদের জায়গা। জি, তাদের জন্য আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। তাদের জন্য সুযোগটা হচ্ছে তারা যদি ওই টুলগুলি ইউজ করতে পারে, তারা যদি টুলগুলি জানে কিভাবে অপারেট করতে হয়, তাহলে তারা ওই ধাপটা পেরিয়ে আমার মনে হয় আরেকটু নেক্সট স্টেপে তারা যেই জবগুলি রয়েছে সেগুলিকে টার্গেট করতে পারে। যেমন ধরেন ডেটা এন্ট্রি একটা সময় খুব একটা লোভনীয় একটা জব ছিল, এখন ডেটা এন্ট্রি জবগুলি অনেকখানি কমে গেছে। তার কারণ হচ্ছে অটোমেশনের কারণে। এটা অটোমেশন, রেগুলার অটোমেশন অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অটোমেশনের কারণে এই ডেটা এন্ট্রি জবটা নেই, কিন্তু তার বদলে যেটা এসছে তা হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট যারা আছেন, আমি যদি একটু টার্গেট করি যে আমি ডেটা এন্ট্রি অপারেটর না হয়ে ডেটা অ্যানালিস্ট হব, তাহলে কিন্তু আমার সমস্যাটার সমাধান অনেকখানি হয়ে যায়। অ্যানালিস্ট যেটা করে তা হচ্ছে অ্যানালাইসিস করার পরে ডেটাগুলি সেগুলিকে প্রেজেন্ট করা হয়, ডেটাগুলিকে ট্রান্সলেট করা হয়। তো আসলে এই ট্রান্সলেশনটা মেশিন করে থাকে সেটা ঠিক, কিন্তু সেখানে একটা হিউম্যান ইনপুটটা দরকার। কোম্পানিরা আশা করে থাকে যে কেউ একজন তাদেরকে বুঝিয়ে দিবে যে ডেটাগুলি অ্যানালাইসিস করার পরে এটার মানেটা কী, এটার ইনসাইটটা কী। আমরা সেই জায়গাগুলিতে যদি একটু ফোকাস করা হয়, এটা খুব যারা এন্ট্রি লেভেলের জব সিকার রয়েছেন তাদের জন্য বেশ একটা ভালো সুযোগ। যারা এন্ট্রি লেভেলে তারা সেকেন্ড লেভেল ট্রাই করবে, তাহলে এই যে সেকেন্ড লেভেল ট্রাই করার জন্য তারা কিভাবে এই প্রিপারেশনটা নেবে? আচ্ছা, সফটওয়্যার ডেভেলপার যেই এতদিন যে রোলটা ছিল, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সফটওয়্যার ডেভেলপার থেকে এখন কিন্তু সফটওয়্যার অ্যানালিস্ট রোল সেই দিকে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। তার মানে সফটওয়্যার ডেভেলপ করার জন্য যে কোডগুলি সেগুলি এখন অনেকাংশেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলতে পারছে, যদিও সেখানে বেশ কিছু মনিটরিংয়ের ব্যাপার রয়েছে। সফটওয়্যার অ্যানালিস্ট যারা রয়েছেন তারা কিন্তু এই কাজগুলি করতে পারেন। তাহলে শুরুটা কোথা থেকে আসলে? যেটা আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখে থাকি এবং তাদেরকে যেটা আমরা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে সেক্টর স্পেসিফিক টুল টার্গেট করা এবং প্রতিদিন সেই টুলগুলি নিয়ে একটু একটু করে নার্চার করা। একটা টুল যদি স্পেসিফিক্যালি কেউ টার্গেট করতে পারে, আমার অনেক টুল শেখার দরকার নেই, ওভারওয়েলম হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার কিছু নেই। বাজারে তো 100টা টুল থাকবেই, এটা কম্পিটিশনের মার্কেট। প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব টুলগুলি নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে বাজারে আসছে। যে কোনো একটি তারা তাদের টিচারদের সাথে কথা বলে, মেন্টরদের সাথে কথা বলে একটি টুল ফিক্স করুক এবং তারপরে সেই টুলটা ইউজ করে একটু একটু করে মাস্টার হয়ে যাক। প্রতিদিন যদি একটু একটু করে ইউজ করে এবং ছোট ছোট করে প্রজেক্ট যদি করার চেষ্টা করে স্টুডেন্টদের ক্ষেত্রে পার্টিকুলারলি, তাহলে এই সমস্যাটার অনেকাংশের সমাধান হবে। তারা একটা কনফিডেন্ট পাবে যখন একটা প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত সে করে ফেলবে, কনফিডেন্ট পাবে এবং সেখান থেকে তার ভুল হবে এবং সে শুধরানোর সুযোগটা পাবে। মোদ্দা কথা আমি যেটা বলতে চাই যে টুল স্পেসিফিক কাজ করতে হবে এবং তাকে একটি প্রজেক্ট কমপ্লিট করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রজেক্টটা যে যখন কমপ্লিট করা হয় তখন কিন্তু সেই প্রজেক্টের ব্যাপারে সে কিন্তু তার রেজুমেতে অ্যাড করতে পারে। আমি একটা দুইটা টুল জানলাম এবং সেগুলো আমি আমার প্রোফাইলে অ্যাড করতে পারবো যে আমি এটার প্রো লেভেল পর্যন্ত হয়ে গেছি। তো এই যে এটা সে কিভাবে সিলেক্ট করবে যে এই টুলটার বাজার ভবিষ্যতে ভালো হবে, এই টুলটা আমার শেখা দরকার, এটা সে কিভাবে জাজ করবে? প্রত্যেকটা টুলেরই বিভিন্ন রকম কেস স্টাডি রয়েছে, প্রত্যেকটা টুলেরই বিভিন্ন রকম ইউজ কেস রয়েছে। যে কোম্পানিগুলি রিলিজ করেছে টুলগুলি, সেই কোম্পানির ওয়েবসাইটেই যদি একটু কেউ এক্সপ্লোর করে, সার্চ করে, তাহলে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এবং এই প্রত্যেকটা টুল ইউজ করে বিভিন্ন রকম রিসার্চ পেপার, আর্টিকেল, রিভিউ পেপার এগুলি কিন্তু পাবলিশড হয়েছে বিভিন্ন পাবলিশার থেকে। আসলে স্টুডেন্টরা যেটা করতে পারে সেটা হলো একটি টুলকে টার্গেট করে, এবং এটা আমি যদি এভাবে উদাহরণটা দিই যে ওপেন এআইয়ের একটা প্রোডাক্ট আমরা কম বেশি সবাই জানি, চ্যাট জিপিটি। গুগলের যে প্রোডাক্ট রয়েছে জেমিনাই, এছাড়া রয়েছে ক্লড, এছাড়াও রয়েছে পারপ্লেক্সিটি।
এই বিভিন্ন রকম টুলেও যদি আমরা আমাদের ছাত্ররা প্রপারলি প্রশ্নটা করে যে আমি এই ধরনের কাজ করতে চাই, হতে পারে উনি একজন নার্স, হতে পারে উনি একজন সফটওয়্যার ডেভেলপার, এই টুলগুলিও কিন্তু তাদেরকে বিভিন্ন রকম উত্তর দেবে। সেই উত্তরগুলি গুছিয়ে যদি তারা তাদের টিচারদের সাথে, তারা তাদের মেন্টরদের সাথে একটু আলাপ করে, তখন একটা স্ক্রুটিনি তারা করতে পারবে যে হ্যাঁ, আউট অফ 100 টুল আমাকে এই 5টা টুল বা 2টা টুল শুরু করতে হবে। আমার মনে হয় সেক্ষেত্রে খুব দ্রুতই তারা একটা সমাধানে পৌঁছাতে পারবে এবং শুরুটা অন্তত করতে পারবে। এ তো গেল যে যারা কম্পিউটার বিজ্ঞানের ছাত্র কিংবা প্রযুক্তি রিলেটেড ডিপার্টমেন্টগুলোর যারা স্টুডেন্ট, তাদের জন্য এটা হয়তো খুব ইজি হয়ে যাবে। কিন্তু যারা এই ধরনের রিলেটেড ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, তারা কিভাবে নিজেদের প্রিপারেশনটা নেবে? আসলে নন টেক যদি আমরা বলে থাকি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস ইনফরমেশন সিস্টেম, এই ডিপার্টমেন্টগুলির বাইরে, ডোমেনগুলির বাইরে যারা রয়েছেন, কম বেশি সবাই কিন্তু এখন চেষ্টা করছেন বিভিন্ন রকম টুল ইউজ করার জন্য। উদাহরণস্বরূপ আমি যদি বলে থাকি যে আগে একটা সময় ছিল যখন আমাদের আমেরিকার কথা যদি বলি, সেটা হচ্ছে যে ডক্টররা একটু কম সময় পেতেন পেশেন্টের সাথে সরাসরি আলাপ করার জন্য। ইন জেনারেল বলছি, তারা বেশিরভাগ সময় ফোকাস থাকতেন যে পেশেন্ট যা কমপ্লেন করছে সেগুলিকে কিভাবে তারা টাইপ করে সফটওয়্যারে এন্ট্রিটা দিবেন। এখন কিন্তু সেই বিষয়টা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইক্রোসফটের কিন্তু বিভিন্ন রকম টুল রয়েছে, পার্টিকুলারলি কোপাইলট কিন্তু এই যে কনভারসেশন আপনার আর আমার ভেতরে, এটা কিন্তু ডক্টর এবং পেশেন্টের ভিতরে এটা কিন্তু টোটালি ক্যাপচার করছে। মাইক্রোসফটের সেই টুলটা স্পেসিফিক্যালি টুল কিন্তু ডেভেলপ করা হয়েছে এই ডক্টর এবং পেশেন্টের কনভারসেশনগুলি ক্যাপচার করার জন্য। তাহলে এটা কিন্তু অলরেডি আমরা জানি যে এই পার্টিকুলার টুলটা এই পারপাসে ইউজ করছে। তো সেক্ষেত্রে আসলে যদি একটু পড়াশোনা করি, একটু স্টাডি করি, এটা খুব সহজেই আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু যারা 40 এইজ কিংবা চাকরির শেষ বয়সের দিকে আছে, হঠাৎ করে তাদের নতুন একটা প্রযুক্তি চলে এসেছে। আমরা যেমন 90-তে দেখেছি, 90 পরবর্তী সময় একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে ওই সময় যারা 40+ ছিলেন তারা খুব দুশ্চিন্তায় পড়ে যেতেন, ইয়াংদের কাছে ছুটে যেতেন, চাকরির ঝুঁকি মনে করতেন। তো এখন যারা নতুন করে এআইয়ের ঝুঁকিপূর্ণ মনে করছেন নিজেকে, তারা কিভাবে নিজেদের স্কিল্ড করবেন? আসলে এই এখনকার সময় মার্কেটে যে পরিস্থিতি, সেটা শুধুমাত্র চ্যালেঞ্জ যে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা তাদের জন্যই নয়। আপনি যেটা বললেন যে 40+ যারা রয়েছেন, যারা অলরেডি একটা স্টেবল জব করছেন, তাদের জন্যও কিছুটা ডিলেমা রয়েছে। তাদের জন্য আসলে যেটা আমরা বলে থাকি সবসময়, অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, তারা তাদের যেই কোম্পানিতে রয়েছেন, ওনারা যেই ক্ষেত্রে রয়েছেন, সেই ক্ষেত্রে তারা কি ধরনের তাদের কোম্পানি প্রেফার করছে, কোন সফটওয়্যার, কোন অটোমেশনের জন্য এনকারেজ করছে, আমার মনে হয় ওই দিকে মনোযোগ দেওয়াটা জরুরি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, এখন কিন্তু লয়ার যারা রয়েছেন, তারা কিন্তু লয়ারদের আমরা জানি প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন, কাগজের ভারে তারা তাদের টেবিল, তাদের শেলফ, এই আমরা সবসময় দেখে থাকি প্রচুর পরিমাণে কাগজ হ্যান্ডেল করেন। এখন অনেক কিছুই কিন্তু ওনারা অটোমেশনের কারণে তাদের এই হ্যাসেলগুলি আর পোহাতে হচ্ছে না, এবং অনেক কিছু কিন্তু ট্রান্সক্রিপ্টগুলি কিন্তু এই এআই টুলগুলি করে ফেলছে। আমি বলবো তাদের জন্য সাজেশনটা হচ্ছে যে সেক্টর স্পেসিফিক টুল আইডেন্টিফাই করা, এবং যেহেতু তারা অলরেডি জবে আছেন, আমি বলবো যে ছোট করে বিভিন্ন রকম অনলাইনে ট্রেনিং রয়েছে। এটা ফ্রিও হতে পারে, এটা সাবস্ক্রিপশন বেসডও হতে পারে। আমার মনে হয় তাদের জন্য এটা খুব যুগোপযোগী হবে ইনিশিয়ালি ট্রেনিংগুলি করে ফেলা। এটা হতে পারে 2 সপ্তাহের ট্রেনিং, 3 সপ্তাহের ট্রেনিং। ওনারা 9টা-5টা জব করলেন, বাড়িতে এসে আধা ঘন্টা করে প্রতিদিন সময় দিলেন অনলাইনে। ইউটিউব হতে পারে, বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটার পরে ওনাদের যদি আরও কোশ্চেন থাকে, তখন ওনারা মার্কেটে অনেক রকম ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, তাদের সাথে হয়তো কথা বলতে পারেন, তাদের সাথে এটা আলাপ করতে পারেন। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে অবশ্যই আমার কাজের বাইরে যে কেউ যদি যোগাযোগ করে থাকেন, অবশ্যই চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার। এটা ব্যক্তিগত পর্যায়ে হোক, অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমেই হোক, সেটা চেষ্টা করি তাদেরকে একটু সহযোগিতা করা। কারণ আমাদেরকে কমিউনিটির মানুষ যারা রয়েছেন তাদেরকে হেল্প করাটাও দায়িত্বের পর্যায়েই পড়ে। ডক্টর মেহেদী, আপনি নিউ ইয়র্কে সেন্ট জন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। তো এখনকার এই আমেরিকান ছেলে মেয়েদের মধ্যে কিংবা বাংলাদেশ ছেলে মেয়েদের মধ্যে আপনার এই যে এআই এর ব্যবহার, কিংবা এআই ছাড়াও যে আরও কয়েকটি বিষয় রয়েছে, অটোমেশন, রোবোটিক্স, এর প্রতি আগ্রহ কিংবা এর সঙ্গে কতটুকু খাপ খাইয়ে নিচ্ছে এখনকার ছেলে মেয়েরা? আমাদের আমেরিকাতে একরকম এডুকেশনাল অ্যাপ্রোচ, শিক্ষা ব্যবস্থাটা একরকম, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা অন্যরকম।
আমরা বাংলাদেশে যেটা করা হয় সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে বা ম্যাট্রিকের পরে সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্নভাবে আমরা ডিভাইডেশনটা হয় এবং তারপর আমরা সেই অনুযায়ী আমরা পড়াশোনাটা করতে পারি। এবং এখানে আবার অ্যাপ্রোচটা ডিফারেন্ট। আমরা যেটা হয়তো ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছি সেটা এখানে হাই স্কুলেই পড়াশোনাটা করা হয়, শুরুটা এইভাবেই করা হয়, মেন্টরশিপটা এইভাবেই করা হয়। এখানে চ্যালেঞ্জটা একভাবে দেখা হয় যে তারা কত ভালো করবে, কারণ টেকনোলজিগুলি এত অ্যাভেলেবল এই জায়গাটায়। স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটিতে বলেন, এরা বিভিন্ন কারণে এগিয়ে রয়েছে। আমি বলবো বাংলাদেশ যে পিছিয়ে রয়েছে তা না, বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ভালো ভালো কাজ হচ্ছে। যে জায়গাটায় একটু চ্যালেঞ্জের জায়গা আমি দেখি যে সফট স্কিল। টেকনোলজিটা চ্যালেঞ্জের জায়গা না, চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে সফট স্কিল, স্পেসিফিক্যালি আমাদের কমিউনিকেশন, আমাদের টিম কোলাবোরেশন, আমরা একসাথে কাজ করে সেটা ডেলিভারি করা, এই জায়গাগুলিতে আমার মনে হয় একটু ফোকাস করলে হয়তো সেটা অনেক বেশি লাভবান হবে বাংলাদেশে। একটু সফট স্কিলের এই প্রেক্ষাপটে, এই দেশের প্রেক্ষাপটটা একটু যদি বলতেন যে এইখানটায় মানে সফট স্কিল নিয়ে কীভাবে কাজ হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা কতটুকু পিছিয়ে আছে এই ক্ষেত্রে। এখানে যেমন আমরা যেভাবে কোর্স কারিকুলামগুলি ডেভেলপ করি ইউনিভার্সিটিতে, আমরা খুব শুধুমাত্র হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট এই জিনিসগুলির উপরে ফোকাস করি না। আমরা কিন্তু ইন ক্লাস অ্যাক্টিভিটি থাকে, আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি থাকে, কোলাবোরেশন, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটি থাকে এবং লং টার্ম প্রজেক্ট থাকে, যেটাকে আমরা বলি ক্যাপস্টোন প্রজেক্ট। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে ছেলেমেয়েরা কিন্তু সুযোগটা পায় অপরচুনিটিগুলিকে এক্সপ্লোর করার জন্য। বাংলাদেশে যেটা ইন জেনারেলি আমি যেটা বলি তা হচ্ছে যে প্রজেক্টগুলি নিয়ে কাজ করার পরে আমরা কতখানি এনকারেজ করি সেগুলিকে পাবলিশ করাই এবং সেই সোসাইটির প্রবলেমগুলিকে সলভ করার জন্য ওই জায়গাটায় হয়তোবা আর একটু মনোযোগী হলে আমার মনে হয় ভালো হয়। শুধুমাত্র রিসার্চ করে পাবলিশ করে পেপার ওখানেই ক্ষান্ত নয়, এটাকে কিভাবে আমি ফিল্ড লেভেলে আমি এটাকে অ্যাপ্লাই করব এবং সমস্যার সমাধানটা করব, ওই জায়গাটায় বোধহয় আমরা এইখানকার চেয়ে কিছু কিছু ক্ষেত্রে বোধহয় আমরা একটু পিছিয়ে রয়েছি। আমাদের নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির যে ছেলেমেয়েরা আছে, যে তরুণরা আছে, তারা এই ধরনের প্রযুক্তিতে সাথে কতটা খাপ খাইয়ে দিচ্ছে? আমি বলবো যে আমি ট্যালেন্টের কোনো অভাব দেখি না আমাদের বাংলাদেশি ছেলেমেয়েদেরকে। যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে হয়তোবা প্রথমে আসার পরে একটু কালচারাল একটা ডিফারেন্স তো থাকেই, সেই জায়গাটায় হয়তো একটু অসুবিধা হয় প্রথম কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম তারা এটাকে উতরিয়ে নেওয়ার চেষ্টা করে। বাট সেই জায়গাটায়ও একটা প্রপার মেন্টরশিপ অথবা গাইডেন্সের দরকার। এই গাইডেন্সটাই আমরা আপনার কাছে চাইবো যে তাদের রুট ম্যাপটা কীভাবে হবে, এই পথটা চলতে একটু যদি আপনি বলতেন। আমি বলবো যে প্রথম কাজটাই যেটা করা উচিত, তারা এখানে এসে যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়, ইউনিভার্সিটি শুরু করে, তাহলে শাই ফিল করা যাবে না যে কোনো প্রশ্ন করার জন্য। এখানে কিন্তু ইউনিভার্সিটি টিচাররা, ফ্যাকাল্টিরা যেভাবে ক্লাস নেন খুবই ফ্রেন্ডলিভাবে, এখানে কিন্তু ওরকম ডিফারেন্ট কোনো অ্যাপ্রোচ নেই এবং খুব ভেরি ক্লোজ স্টুডেন্টদের সাথে মেশার সুযোগ থাকে এখানে, টিচারদের সাথেও অ্যাজ ওয়েল। শুধুমাত্র ক্লাসে নয়, ক্লাসের বাইরেও কিন্তু অফিস আওয়ার বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে যেখানে কিন্তু স্টুডেন্টরা ফ্যাকাল্টিদেরকে এক্সারসাইজ করতে পারে। আমি বলবো যে এই সুযোগগুলি কাজে লাগানোর জন্য টিচারদেরকে রিচ আউট করা, সবসময় টিচারদের কাছ থেকে গাইডলাইনটা নেওয়া, মেন্টরশিপটা নেওয়া এবং প্রশ্ন করতে যেন আমরা দ্বিধাবোধ না করি। প্রশ্ন আমি করব, আমার পাশের জন কি ভাববে, এই বিষয়টা কিন্তু আমাদের এখানে নেই। যে একটু শাই ফিল করা, যেটা বললাম, আমাদের কমিউনিটি এই ধরনের একটা বিষয় থাকে যে আমি প্রশ্নটা সিলি হলো কিনা, কেউ কিছু মনে করলো না, এখানে কিন্তু আসলে ওইটা কেয়ার করে না, কেউ ম্যাটার করে না। সবাই আসলে নিজের স্কিল সেটটা শার্প করার জন্য এত বেশি ব্যস্ত থাকে, পাশের জন কী করলো ওই বিষয়টা কিন্তু মাথায় আসে না। সেজন্য আমি বলবো যে সুযোগগুলিকে কাজে লাগানো, 45 মিনিটের ক্লাস, 90 মিনিটের ক্লাস, সবসময় কিন্তু একটা অ্যাক্টিভ থাকা, প্রশ্ন করা, সেটার উত্তর এবং তারপরে সেটার সাপ্লিমেন্টারি আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলিকে সামনে নিয়ে আসা এবং যখন লেকচারগুলি শেষ হয়ে যায় সেগুলিকে বাসায় যে গোথ্রো করা এবং সেই অনুযায়ী যদি কোনো আরও প্রশ্ন থাকে সেগুলি কিন্তু ইমেল করার সুযোগ রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট যখন আমাদেরকে ইমেল করে ক্লাস শেষে, আমরা কিন্তু সেই ইমেলের যথাযথ উত্তরগুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আমরা দিয়ে থাকি। সুযোগগুলি এখানে রয়েছে, আমি বলবো যে কাজে লাগাতে হবে। অনেক ইয়াং তরুণরা একটা অভিযোগ করেন যে এআই ব্যবহারের ক্ষেত্রে তারা অনেক জটিলতায় পড়েন। তো এআই ব্যবহারের ক্ষেত্রে সার্চ করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।
সেটা কিভাবে কোন মেথডে করলে ছেলেমেয়েরা লাভবান হবে বলে আপনি মনে করেন? আমি একটি ছোট্ট উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন শোক ভাই। জিপিটি যেটা ওপেন এআইয়ের প্ল্যাটফর্ম, ওখানে কিন্তু আপনি দেখবেন নিচের দিকে ছোট করে এখনও লেখা আছে যে চ্যাট জিপিটি ক্যান মে মিস্টেক। প্ল্যাটফর্মগুলি এটা যেহেতু হেভিলি ডেটা ওরিয়েন্টেড, সুতরাং এখনও কিন্তু প্ল্যাটফর্মগুলি বলে থাকে যে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে সে ভুল রেসপন্স করতে পারে। এটা আপনার অ্যাজ এ ইউজার, আপনার দায়িত্ব এটাকে ভেরিফাই করে ইউজ করার জন্য। আরও বেশ কিছু জেনারেল রুল রয়েছে। আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, কোনো পেশেন্ট রিলেটেড ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, ফাইন্যান্সিং কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন না সাজেশনের জন্য। সুতরাং টুলগুলি ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হতে হবে কী ধরনের ইনফরমেশন আমরা ওখানে ইনপুট করছি এবং রেসপন্সটা কী ধরনের আসছে। আপনি যেটা বললেন কিভাবে সার্চ করা, এটাকে আমরা বলে থাকি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের ভাষায়। আমরা যেটা লিখছি, আসলে যা লিখছি এটাকে বলা হয় প্রম্পট। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট ইঞ্জিনিয়ার কিন্তু একটা স্পেসিফিক রোলই রয়েছে মার্কেটে, এবং এটার অন অ্যান অ্যাভারেজ স্যালারি 70,000 প্লাস ইয়ারলি স্যালারি। কীভাবে লিখতে হয় এটার বেশ কিছু কায়দা রয়েছে, সিনটেক্স রয়েছে, ফর্মুলা রয়েছে। যেভাবে আপনি লিখবেন সে কিন্তু আপনাকে সেভাবেই উত্তরটা দিবে। সুতরাং আমি খুব ছোট করে যদি উদাহরণটাতে বলি আপনাকে, এগুলি কিন্তু সবই এলএলএম, যেটাকে আমি বলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এলএলএম কিন্তু সবসময় চায় যে আপনি তাকে বলে দেন যে আমি এখন কিভাবে অ্যাক্ট করব, আমি কে, এটা আপনি তাকে বলে দিবেন। তার মানে হচ্ছে যে আপনি যদি একজন ডক্টর হয়ে থাকেন, আপনি আরেক এলএলএমকে বলে দিবেন যে তুমি এখন অ্যাক্ট করো অ্যাজ এ ডক্টর। ইন জেনারেল যদি আপনি প্রশ্নটা করেন তাহলে কিন্তু সে অনেক বেশি হাই লেভেল অ্যান্সারটা দিবে। সুতরাং এটা হতে একটা কায়দা আমি যেটা বললাম, তাকে আপনাকে শেখাতে হবে যে একটা পার্সোনা হিসেবে তুমি এভাবে অ্যাক্ট করো। আপনি তাকে রিলেটেড ডকুমেন্ট দিয়ে দেবেন এক্সাম্পল হিসেবে, আপনি তাকে বলে দেবেন আপনি কিভাবে রেসপন্স চান, টেবিল আকারে চান নাকি আপনি ডিটেইল চান নাকি অন্য কোনোভাবে চান। এই বিষয়গুলি কিন্তু ফর্মুলার মধ্যেই পড়ে। সুতরাং প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, এটাও কিন্তু আপনাকে একটু শিখতে হবে 100% কারেক্ট রেসপন্স পাওয়ার জন্য। এক কথায় একটু যদি বলেন যে কিভাবে এখনকার তরুণরা এই জার্নিতে যাবে। একটা ভয় সবার মধ্যেই আছে, হয়তো অনেক কিছু শিখতে হবে, হয়তো আমার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু জানতে হবে, তারপর আমি হয়তো এআই শেখা শুরু করতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডে আসলে কি কি শিখতে হবে, কতটুকু কম্পিউটার জ্ঞান থাকা দরকার, কতটুকু ডিভাইস নলেজ থাকা দরকার যখন আমি এআই শুরু করতে যাব? সবচেয়ে বড় এখন পজিটিভ দিক যেটা রয়েছে সেটা হলো সবার হাতেই কম বেশি একটি ডিভাইস অন্তত রয়েছে। এই একটি মাত্র ডিভাইস দিয়ে আমি শুরু করতে পারি। সেটা যদি ফোন হয়, ফোনে কিন্তু আমি খুব ইজিলি যে কোনো একটি প্ল্যাটফর্ম ডাউনলোড করতে পারি, এবং মোরালেস প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ফ্রিলি ইউজ করা যায়, ফ্রি ভার্সনটা ইউজ করা যায়। আপনি পরবর্তীতে যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি সাবস্ক্রিপশন করবেন। আমি বলবো যে কোনো একটি টুল আপনি ডাউনলোড করুন এবং সেখানে একটু একটু করে লেখা শুরু করুন। আপনি কোয়েশ্চেনটা করা শুরু করুন, কোয়েশ্চেন করা শুরু করুন এবং দেখুন আপনি রেসপন্সটা কীভাবে আপনি পান, এবং তারপরে আপনি যে ধরনের কাজ করছেন সেই ধরনের কাজের স্পেসিফিক ডোমেন অনুযায়ী আপনি সেইভাবে বেনিফিটগুলি নেওয়া শুরু করুন। আমার মনে হয় এটা একটা, এবং খুব দ্রুত যদি বলতে চাই, এই ডিভাইসটি ইউজ করেই ইউটিউবে বিভিন্ন রকম ছোট ছোট ভিডিও ক্লিপ রয়েছে, স্টার্ট করুন। ভয় না পেয়ে আপনি রাস্তা নেমে পড়ুন, আপনি দেখুন ভুলগুলি কোথায় কোথায় হয়, তাতেই আপনি শুধরাতে পারবেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাকে ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষকে এবং সুযোগ করে দেওয়ার জন্য আলোচনার। প্রিয় দর্শক, কথা বলছিলাম সেন্ট জনস ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মেহেদী হাসানের সঙ্গে। কথা হবে আগামী অনুষ্ঠানে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।
নিউ ইয়র্কের ইয়ংকার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ংকার্সে মিডিয়ার শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।